This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। সন্ধ্যে সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এই একটানা খবর 1 ঘন্টা, কোন রকম ব্রেক নেই। রাজ্য, রাজনীতি, দেশ বিদেশের সমস্ত খবর থাকছে এই 1 ঘন্টায়। তবে আমি শুধু একা নয়, আমার সঙ্গে রয়েছেন আমার দুই সহকর্মী লিমা এবং শুভজিৎ। 2011 যখন রাজ্যের সরকার বদল হলো তখন অনেকেই ব্যাখ্যা করে বলেছিলেন যে শিমুরের পাশাপাশি নন্দীগ্রামের ঘটনা ভীষণভাবে গুরুত্বপূর্ণ ছিল সেই সময়। কিন্তু আজকের দিনেও রাজ্য রাজনীতিতে নন্দীগ্রাম দিবস ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি কি বলছেন? 2011 আসল পরিবর্তন হয়নি, আসল পরিবর্তন হবে 26-এ। ঠিক কি বলেছেন নন্দীগ্রাম দিবসের দিন, শুনুন। আসল পরিবর্তন 11তে হয়নি, আমরা ভুল করেছি। একজন পরিবারবাদী, দুর্নীতিগ্রস্ত, বেকারদের সর্বনাশকারী, হিন্দু নিধনকারী এবং কার্যত উত্তর কোরিয়ার প্রশাসকের মতো প্রতিহিংসা পরায়ণকারী, তাকে এখানে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে আমাদেরও অবদান ছিল। আমরা স্বীকার করি আমরা ভুল করেছি। জনগণকে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনব। বোতলের পরিবর্তন হয়েছে, মদের পরিবর্তন হয়নি। রাজ্য রাজনীতির এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পাক্কা 3 বছর 3 মাস 18 দিন পর জেল মুক্তি হতে চলেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিঃসন্দেহে বড় খবর, পাক্কা 3 বছর 3 মাস 18 দিন পর 2022 সালে 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে প্রথমে ইডি অ্যারেস্ট করে, পরবর্তী সময় তাকে শোন অ্যারেস্ট করে সিবিআই। কখনো ইডি হেফাজত, কখনো সিবিআই হেফাজত, কখনো জেল হেফাজত। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী একাধিকবার আদালতে আবেদন করেছে তার স্বাস্থ্যের কথা ভেবে অন্তত তাকে জামিন দেওয়া হোক, কিন্তু প্রত্যেকবারই তা খারিজ হয়ে গেছে, কারণ ইডি এবং সিবিআই যুক্তি ছিল। পার্থ চট্টোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী, কিন্তু পরবর্তী সময় আমরা দেখলাম তিনি প্রত্যেকটা মামলা থেকে জামিন পেলেন, সাক্ষ্য গ্রহণ হলো এবং এখন বেরোনোটার সময়ের অপেক্ষা। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুজয়, সর্বশেষ আপডেট তোমার কাছ থেকে জানবো। একটু আগেই আমরা খবরটা ব্রেক করেছিলাম, পার্থ চট্টোপাধ্যায় কি আজকে বেরোতে পারেন নাকি আগামীকাল? দেখো, পার্থ চট্টোপাধ্যায়ের যারা ঘনিষ্ঠ মহল রয়েছে এবং তার যারা আইনজীবীরা রয়েছেন তারা চেষ্টা করছেন পার্থ চট্টোপাধ্যায়কে আজকেই, যেহেতু তার রিলিজ অর্ডার বেরিয়ে গেছে, তাহলে তাকে আজকেই জেল হেফাজতে তিনি যে বেসরকারি হাসপাতালে রয়েছেন সেখান থেকে তাকে বের করার এবং তার ঘর বাপসি যে এখন সময়ের অপেক্ষা সেটা বলার অপেক্ষা রাখে না। আমি রয়েছি পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার সেই বাসভবনের সামনে, যেখান থেকে ইডি তাকে গ্রেফতার করেছিল। আমার সহকর্মী পিকো একটু ছবিটা দেখাবে। আমি তোমাকে তো যেটা জানাবো যে পার্থ চট্টোপাধ্যায় তাকে রিলিজ অর্ডার দিয়েছে কিছু সময় আগে বিশেষ সিবিআই আদালতের বিচারক, এবং সেই রিলিজ অর্ডার এই মুহূর্তে পৌঁছে গিয়েছে সিজিএম আলিপুর আদালতের বিচারক তার কাছে। সেখান থেকে রিলিজ অর্ডার পেলে সেটা চলে যাবে প্রেসিডেন্সি জেলে, তার কারণ পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি জেলে বন্দী ছিলেন, যদিও বর্তমানে তিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এবং সেই জেল থেকে, প্রেসিডেন্সি জেল থেকে যদি রিলিজ অর্ডার গ্রহণ করে নেওয়া হয় তারপরেই তাকে জেল মুক্তি হতে পারে, সেটা বলাই যায়। কিন্তু প্রশ্ন এখানে যে পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণ বলে জামিন চাইলেন এবং সুপ্রিম কোর্টেও যখন বলা হয় তার দুটি গ্রাউন্ড ছিল, এক হচ্ছে বিচার প্রক্রিয়া দেরিতে বিলম্ব হচ্ছে, দ্বিতীয় হচ্ছে তার বয়স এবং একাধিক জটিল শারীরিক অসুস্থতা। সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় বা তার আইনজীবীরা কি আজকে তার জামিন হওয়ার, তার মুক্তি, জেল মুক্তি হওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতাল থেকে তাকে ছাড়িয়ে আনবেন কিনা সেটাই এখন দেখা। তার কারণ যদি সেটা করেন বা তার আইনজীবীরা যদি সেটা করে, তাহলে কিন্তু পরবর্তীতে এজেন্সি সেটার ফায়দা তুলতে পারে বা পরবর্তীতে তাদের আইনি লড়াইয়ে সেটা কাজে লাগতে পারে। পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি হচ্ছেন, কিন্তু এই মামলার বিচার আমাদের নজর থাকবে, নজর রাখো। আর যেমনটা সুজয় বলছিল যে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় ভর্তি রয়েছে। দেখুন, আজ নয় কাল 2 দিন বা 3 দিন পর তিনি হয়তো হাসপাতাল থেকে ফিরবেন, বাড়ি তো ফিরবেন, কিন্তু তৃণমূলে ফেরার সম্ভাবনা কতটা রয়েছে আমি এটা একটু জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি সৌরভ গুহ সরাসরি রয়েছেন। সৌরভ, দুটো বিষয় বলবো। প্রথম কথা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে যে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন, জেলবন্দি অবস্থাতেই তিনি ভর্তি ছিলেন। জেল মুক্ত হওয়ার পর এই হাসপাতালেই তিনি রয়েছেন। তার ঘনিষ্ঠ সূত্রে যেটুকু খবর পাওয়া যাচ্ছে, আগামীকাল বেলা 2টোর সময়
পূর্ণাঙ্গ চেক আপের পর আগামীকাল বেলা 2টোর সময় এই হাসপাতাল থেকে তিনি বের হতে পারেন বা বের হবেন। তার আগে তার বের হওয়ার কোনো সম্ভাবনা তেমনভাবে পাওয়া যাচ্ছে না তার ঘনিষ্ঠ মহল সূত্রে। তার কারণ জেল মুক্ত হলেও তার শারীরিক অবস্থা যার এ ব্যাপারে সম্পূর্ণভাবে কিন্তু চেক আপ হবে। সেই চেক আপের পর বেলা 2টোর সময় তিনি এখান থেকে বেরোবেন। এই বেরোনোর পর তোমার যে মূল প্রশ্নটা, যে জেল থেকে তো বেরোলেন, দলে কি সেই পুরনো স্থান তিনি ফিরে পাবেন? দলের যিনি দ্বিতীয় ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সাংবাদিক সম্মেলন করে তাকে সাসপেন্ড করেছে 6 বছরের জন্য। যদিও তার ঘনিষ্ঠ মহল বলছে সেই সাসপেন্ড লেটার কিন্তু পার্থ চট্টোপাধ্যায় পাননি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি কি করবেন, তিনি তার কনস্টিটিউয়েন্সি বেহালায় পশ্চিমে কি যাবেন, তিনি কি যোগাযোগ স্থাপনের চেষ্টা করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এগুলো সবই কিন্তু সম্ভাবনার আকারে রয়েছে। আমরা আইনজীবীদের বক্তব্য শুনবো, কে কি বলছে। বাকি অ্যাকিউজদের লয়ারদের ক্রস এক্সামিনেশন কমপ্লিট হলো, সুতরাং আর ওনার নামে আর কোনো কেস এখন নেই। সমস্ত কেসেই উনি জামিনে আছেন, এবং বাকি সব কেসে যে বন্ড যেটা বলে বেল বন্ড, সেটা সব সাবমিট করা হয়ে গেছে। রিলিজ অর্ডারও জেলে চলে গেছে। বেল বন্ড সাবমিট করে 90,000 টাকা টু সিউরিটি, তার মধ্যে একটা লোকাল, মানে হাফ অফ দ্য পোর্শন হচ্ছে লোকাল, সেটা হচ্ছে 45,000 টাকা। প্রসিডিউরাল জন্য কতটা আজকে হবে কোর্ট আওয়ার্সের ভিতরে বলতে পারছি না, আজ না হলে কাল তো অবশ্যই সম্ভাবনা রয়েছে। 8 জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ হয়েছে, সিবিআই লিস্ট দিয়েছিল, কোর্ট সেটা অ্যাপ্রুভ করেছেন আফটার হিয়ারিং, এবং সেই অনুযায়ী আজকে সেই হিসেবে সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হলো। এটা সম্পূর্ণ শেষ হওয়া নয়, ওই অ্যাঙ্গেলে শেষ হলো, এবং সেই জন্য আমরা আজকে কোর্টের কাছে মুভ করেছি। এটাতে রিলিজ আজকে হবে, হতেও পারে, সেটা এক্স্যাক্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যাবে না, কিন্তু সম্ভাবনা সম্পূর্ণভাবে আছে। দেখুন, প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি কোন মামলায় এতদিন হেফাজতে ছিলেন? শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায়। গত বেশ কয়েকটি নির্বাচনে এই ইস্যুটা ভীষণ বড় ছিল যে শিক্ষায় দুর্নীতি হয়েছে, শিক্ষার নিয়োগে দুর্নীতি হয়েছে। আর ঠিক যে সময়টা তিনি ছাড়া পাচ্ছেন সেটাও ঠিক ভোটের আগে আগে। স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতি যে গরম হবে তা তো বলার অপেক্ষা রাখেন। একের পর এক নেতাদের বক্তব্য শুনব। সবার প্রথমে প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদারের বক্তব্য। আপনাকে এটুকুই বলবো যে আর রাজনৈতিক ক্ষেত্রে ওনার থাকা উচিত হবে না। যেভাবে উনি বাংলার মান সম্মান ডুবিয়েছেন, পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী হয়ে জেলের ভিতরে এতদিন বাস করলেন, এবার সংসার করুন, ভালো করে সংসারের জীবন পালন করুন। এটা পশ্চিমবাংলার ক্ষেত্রে ভালো খবর নয়, এটা তৃণমূলের চোরেদের পরিবারে ভালো খবর। এটা সম্পূর্ণ আইনের বিষয়। এই ধরুন মানে এটা একেবারে আইনের বিষয়। যদি সংশ্লিষ্ট ব্যক্তি কোর্টে জামিনের আবেদন করে থাকেন এবং কোর্ট যদি কোনো শর্তে জামিন দিয়ে থাকেন এবং সেই শর্ত যদি পূরণ হয়, তাহলে তিনি আইন মতোই জামিন পাবেন। এই নিয়ে রাজনীতিতে কোনো মন্তব্য করতে যাব না। স্বাভাবিক আইনি প্রক্রিয়া। আমাদের দেশে আইনে বিচারাধীন বন্দী হিসেবে একজন মানুষ তো অনন্তকাল থাকতে পারেন না। বিচারপতিরা মনে করেছেন যে তদন্ত শেষ হয়ে গিয়েছে, চার্জশিট ফাইল হয়ে গেছে, ট্রায়াল শুরু হয়েছে, এই সময় একজনকে হেফাজতে রাখার কোনো আইনি প্রয়োজনীয়তা নেই, তাই তাকে মুক্ত করেছেন। এতে খুব অতিরিক্ত বিশেষত্ব আছে বলে মনে করি না। আজকের আরো একটা বড় খবর, গত সপ্তাহে মঙ্গলবার থেকে রাজ্যে এসে শুরু হয়েছে বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন, আর সপ্তাহ ঘুরতে না ঘুরতে তৃণমূল গোটা বিষয়টা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। আজকের বড় খবর, দোলা সেন এবং মালা রায় মামলা করলেন। এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, দোলা সেন এবং মালা রায়ের আগামীকাল সুপ্রিম কোর্টে মামলা শুনানি। কিন্তু বক্তব্যটা কি তৃণমূল কংগ্রেসের? সৌরভ গু আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সৌরভ। শুভজিৎ, তৃণমূল কংগ্রেসের বক্তব্য খুব স্পষ্ট যে এসআইআর এর বিরোধিতা তারা করছেন না, কিন্তু যে প্রক্রিয়ায় এসআইআর করা হচ্ছে, যে দ্রুততার সঙ্গে করা হচ্ছে, তার ফলে প্রচুর ভুল ভ্রান্তির সম্ভাবনা থেকে যাচ্ছে। এবং রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস মনে করে যে বহু বৈধ ভোটারের নাম কেটে দেওয়ার জন্য বিজেপি আসলে নির্বাচন কমিশনকে সামনে রেখে এই ষড়যন্ত্র রচনা করছে এসআইআর এর নামে। এটা তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল স্ট্যান্ড,
এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনিও বারংবার তার বক্তব্য রেখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন। তারা বলেছিলেন আইনের দ্বারস্থ হবেন। অবশেষে দলের দুই সাংসদ দোলা সেন এবং মালা রায় তারা সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মামলা দায়ের করলেন। তাদের মামলা গৃহীত হয়েছে। আগামীকাল শুনানি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, যেখানে এসআইআর প্রক্রিয়া চলছে গোটা রাজ্য জুড়ে, বিএলওরা যাচ্ছেন বাড়ি বাড়ি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে, তখন শাসক দল তৃণমূল কংগ্রেস দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলো এবং তাদের মামলা কিন্তু গৃহীত হয়েছে। ধন্যবাদ সৌরভ। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন আইনি লড়াইতে গেল তখন তারা পরিষ্কার করে দিল যে তারা এসআইআর এর বিরোধিতা করছে না, কিন্তু পদ্ধতিগত বিরোধিতা করছে, এসআইআর প্রক্রিয়াগত বিরোধিতা করছে। নজর থাকবে আমাদের আইনি লড়াইয়েও। দেখুন, এসআইআর এর পদ্ধতিগত বিষয় নিয়ে যখন আদালতের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস, তখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন করছেন এবং তিনি বলছেন এসআইআর এর নামে বাংলায় ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করা হচ্ছে। ঠিক কি অভিযোগ করেছেন আজকে তিনি উত্তরবঙ্গ থেকে এই এসআইআর নিয়ে বা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে? শুনুন। এই 2 মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ করা সম্ভব নয়। এটা গায়ের জোরে বিজেপির কথা মতো করা হচ্ছে এবং সেই জন্য 2 বছর সময় নিয়ে করা হোক। এটা গায়ের জোরে ভোটে জিততে পারে না, তাই এটা একটা ঘোট করে, এটা নোটবন্দির মতো মানুষকে এসআইআর বন্দি করে রেখে, তালা দিয়ে রেখে তার অধিকারকে এরা গায়ের জোরে ভাবছে মানে পগার পার হবে। ফেব্রুয়ারিতে যদি ইলেকশন ডিক্লেয়ার হয় তখন টাইম পেলেন কদিন? এই 3 মাস গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন, অফিসারদের আটকে রেখেছেন এই কাজে। ইলেকশন কমিশন স্টেটের থেকে আমি যেটা শুনেছি ফর্ম সব দেয়নি, এখনো কোটি কোটি লোক ফর্ম পায়নি। আমি এখনো মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত। অনলি ফর এসেই পৌঁছায়নি, তার কারণ ওগুলো বিজেপি পার্টি অফিসে রেখে দিয়েছে। সরি টু সে, 2টো করে কপি দেওয়ার কথা, 1টা কপি দিয়েছে, মানে ডেলিভারেট অ্যাটেম্প্ট টু ম্যালাইন দ্য পিপল। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর সঙ্গে নোটবন্দির সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা দেশে, সেই পরিস্থিতির তুলনা করেছেন। আর স্বাভাবিকভাবে এই নিয়ে শাসক বিরোধী তরজাত হবে। ভারতের সংবিধান শেষ কথা বলবে, কোনো নেতা নেত্রী, কোনো রাজনৈতিক দল শেষ কথা বলবে না। কমপ্লিট পাওয়ার দেওয়া আছে ইলেকশন কমিশন ইন্ডিয়াকে, তারা প্রয়োজন হলে আর্মি নামিয়েও করতে পারে। সংবিধান পড়লে এই ধরনের কথা তিনি বলতেন না। বিহারে কদিনে হয়েছে। আসল কথা, খালা মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলমানদের রক্ষা করতে চাইছেন, ভারতীয়দের নাম কাটতে চাইছেন, এইটা হচ্ছে ওনার আসল। যেমন আমরা সাপের গর্তে কার্বলিক দিই, জ্ঞানেশ কুমার আর মনোজ আগরওয়াল গর্তে কার্বলিক দিয়ে দিয়েছে, এখন সাপেরা বাইরে থেকে বেরোচ্ছে। যারা 10 বছরে নাগরিকত্ব দিতে পারলো না, 2014 ক্ষমতায় এসে 2025 11 বছর হয়ে গেল, তারা দেবে 10 দিনের নাগরিকত্ব। অসীম সরকার বিজেপির এমএলএ, তাকে নাগরিকত্ব দিতে পারিনি, ও দেবে সব মানুষকে নাগরিকত্ব। আসলে বাংলাদেশি বলে দাগিয়ে দিতে চেয়েছিল মুসলমানদের, ব্যাকফায়ার করে হয়ে গেছে। তারা মতুয়া সম্প্রদায়, এসসি এসটি মানুষদের, হিন্দু শরণার্থীদের দেশ ছাড়া করার পরিকল্পনা বিজেপি। 36 মাসে 1 বছর এই সরকার, তাই কারণে এই কথা বলছে। আসলে 2002 সালে যখন এসআইআর হয়েছিল তখনকার সাথে এখনকার পরিস্থিতি পাল্টে গেছে। যদি আমি বলি, আমি হঠাৎই আমার মনে হলো ওই সময় এসটিডি বুথ ছিল, পিসিও ছিল, তাই না? এখন সারা শিলিগুড়ি খুঁজলে পিসিও পাওয়া যাবে, পশ্চিমবঙ্গ খুঁজলে পাওয়া যাবে, কিন্তু আমি বলতে পারবো না। এখন 2002-এ যেইভাবে কাজ হতো এখন সেইভাবে কাজ হচ্ছে? নিশ্চয়ই না। আগে ভোটার লিস্ট খুঁজে কোথায় আছে সেইগুলো বের করে নাম বের করতে হতো। 2002-এ এখন একটা ক্লিক করলে ভোটার লিস্ট কোন বুথে কোথায় আছে পাওয়া যাচ্ছে। প্রযুক্তি এগিয়েছে। আর এতই যদি সময়ের ব্যাপার থাকতো, বিহারে এটা তো অ্যাপ্রপ্টলি ফেল করেনি তো, তারা প্রসিডিওরের মধ্যে কাজ করে দেখিয়েছে। মোদি চান শিল্প করিডোর আর বিরোধীরা চাইছেন অনুপ্রবেশ করিডোর। সাসারামে গিয়ে অমিত শাহ ঠিক এই সুরেই বিঁধলেন বিরোধীদের। আগে শোনাবো ঠিক কি বলেছেন অমিত শাহ।
उन्होंने घुसपैठियों को अपनी वोट बैंक बनाया है। हमें नहीं चाहिए घुसपैठिए के वोट। उन्होंने घुसपैठिया कॉरिडोर बनाना चाहते हैं और नरेंद्र मोदी जी इंडस्ट्रियल कॉरिडोर बनाना चाहते हैं। इंडस्ट्रियल कॉरिडोर बनाना। सासाराम की भूमि पर से कहकर जाता हूं, बिहार और देश से एक एक घुसपैठिए को चुन चुन कर हम निकालने का काम करें। অমিত শাহর এই প্রশ্নের উত্তর এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। তিনি প্রশ্ন তুলেছেন, বিহারে তো এনডিএ সরকার, অনুপ্রবেশকারীরা ঢুকলো কিভাবে, বর্ডার বিএসএফ কার দায়িত্বে? প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি বলছো রোহিঙ্গা বাংলাদেশি আসে, বিহারেও বলছে খুশবৈঠিয়া। তো বিহার তো তোমার গভর্নমেন্ট ছিল, কি করে খুশবৈঠিয়া এলো? আর এখানে বর্ডার তো তোমার হাতে, কিন্তু বর্ডারে গিয়ে অত্যাচার করছো বিএসএফকে দিয়ে সাধারণ লোকের ওপর, গুলি চালাচ্ছ। চা বাগান চায়ের দোকানে বসে আছে তাকে গিয়ে মারছো ধরে। পেন কার হাতে, ট্রেন কার হাতে, সেন্ট্রাল এজেন্সি কার হাতে, বর্ডার কার হাতে? সব তোমার হাতে। তুমি অ্যাজ এ হোম মিনিস্টার ইউ মাস্ট রিজাইন ফার্স্ট, দেন ইউ সে অ্যাবাউট খুশবৈঠিয়া। তুমিও 10 বছর হয়ে গেছে ক্ষমতায় আছো এবং ইন্টারনাল সিকিউরিটি তোমার দায়িত্বে, বর্ডার তোমার দায়িত্বে, বিএসএফ তোমার দায়িত্বে, সিআরপিএফ তোমার দায়িত্বে। এটা ভুলে যেও না, সিএপিএফ থেকে শুরু করে এসএসবি থেকে শুরু করে। তুমি শুধু মিথ্যে কথা বলবে আর নাটক করবে। আচ্ছা, ভোটার লিস্টে কার নাম থাকবে সেটা কে ঠিক করবে? নির্বাচন কমিশন তো। সেটা কোনো রাজনৈতিক দল ঠিক করতে পারে? শাসক দল ঠিক করতে পারে? কুলপিতে এমনই অভিযোগ উঠেছে একজন বিএলওর বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা বলছেন ওই বিএলও বাড়ি বাড়ি যাচ্ছেন না। তার কাছে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনি কেন বাড়ি বাড়ি আসছেন না, তখন ওই বিএলও নাকি বলেন যে তৃণমূলের ওখানকার যে বুথ সভাপতি আছে তার কাছ থেকে আগে স্লিপ নিয়ে আসুন। এমনই অভিযোগ উঠেছে ওই বিএলওর বিরুদ্ধে, গুরুতর অভিযোগ। আর আজকে এই অভিযোগে ওই বিএলওর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনাটা ঘটেছে কুলপি লক্ষ্মীনারায়ণপুর পশ্চিম গ্রামে। পরবর্তী সময় অবশ্য ওই বিএলওকে রাস্তায় বেরোতে দেখা যায়। সূত্র মারফত খবর নিলাম বাড়িতে ক্যাম্প বসিয়ে সেখান থেকে ফর্ম বিলি করছে। তো আমি যখন ওনাকে ফোন করে জানতে চাইলাম যে তোমার তো আজকের বাড়িতে দেওয়ার কথা, বাড়িতে দেওয়ার কথা, সেক্ষেত্রে উনি বলে যে আমার যখন সময় হবে আমি তখন দিয়ে দেবো, ফর্ম বাড়িতে গিয়ে দিয়ে দেবো, আমার এখন সময় নেই, আমি দিতে পারবো না। তাছাড়া তোমার যদি প্রয়োজন হয় বাড়িতে গিয়ে এসে ফর্ম নিয়ে যাও। এবং আরও বলছে যে যখন আমি ছাড়া অন্য পাবলিক যখন যাচ্ছে তাদেরকেও বলছে যে তুমি তৃণমূলের বুথ সভাপতি বিএলএ যে আছে তার কাছ থেকে সিরিয়াল নাম্বারটা লিখে আনো, তবেই ফর্ম মিলবে। এখনও আমরা আমার ফ্যামিলি 200 আছে, আমি এখানে থাকতে বাদে আপনারা কি বাড়ি ঘরে জিজ্ঞেস করে শুন, একটা ফর্ম কার্ড দেয়নি। যেটা বলছি এই হয়তো 1-150 পেয়েছে, সেটা হলো ওদেরই আইনগতভাবে বাড়িতে নিয়ে এসে বাবা পৌঁছে দেয়। ফর্ম বাড়িতে বাড়িতে যায়নি? না, বাড়িতে যায়নি। তাহলে কতটা মানে দুশ্চিন্তায় রয়েছেন আপনারা? হ্যাঁ, তো সবাই চিন্তা হয়েছে যে আমাদের ফর্ম পাইনি, আমাদের চিন্তা তো হবে। তো পাশাপাশি আনতে আমরা পাইনি। নিয়ম তো বাড়িতে গিয়ে দিয়ে আসা। হ্যাঁ, সব জায়গায় বাড়িতে দিচ্ছে, আমাদের এই গ্রামটা দেয় অনেক ভোটার আমাদের বাড়ির মতো কেউ দেয়। আর যেরকম নিয়ম বাড়িতে দিচ্ছে ওরকম বাড়িতে দিয়ে আসবো, আমরা কেন যাবো? আর সেই চিন্তায় বসে হয়েছে আমাদের বাড়িতে যাবে, আমাদের ফর্ম নিবে। আমাদের দিলে নেবো, আর না দিলে আমরা কোথায় পাবো বলো? আপনারা কি বাড়িতে গিয়ে ফর্ম নেবেন? না, আমরা কেন বাড়িতে গিয়ে ফর্ম নেবো? বাড়িতে দিয়ে আসতে হবে। তারা যদি মরে যায় তা আমরা মরবো, আমরা কি করবো? হ্যাঁ, যেটা নিয়ম আমরা কি করব যদি না দেয়? গ্রামের ভেতরে একটা হই আল্লাহ হচ্ছে, এই কি হচ্ছে না হচ্ছে, আমাদের মধ্যনি স্বামিনী ভালো বেটা ছেলে নি শিক্ষিত, তাহলে আমরা কি করব? বাড়িতে গিয়ে এসআইআর এর এনুমারেশন ফর্ম বিলির কথা ছিল বিএলওর, কিন্তু একেবারেই চিত্রটা উলটপুরাণ দেখা গেল দক্ষিণ 24 পরগনা জেলার কুলপি বিধানসভার ঢোলাহাট গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মী নারায়ণপুর পশ্চিম গ্রামের 180 নম্বর বুথে। আমার পিছনে রয়েছে এই সমস্ত ভোটার, এরা কিন্তু এখনও পর্যন্ত কেউ এনামারেশন ফর্ম পাননি। কারণ এখানকার যে বিএলও রয়েছেন ফিরাদ হোসেন পিয়াদা, তিনি কিন্তু তার বাড়িতে ক্যাম্প চালাচ্ছেন এবং বাড়ি থেকে তিনি ফর্ম বিলি করছেন। এছাড়াও ভোটারদেরকে তিনি জানাচ্ছেন যে স্থানীয় যে তৃণমূলের বুথ সভাপতি রয়েছেন তার কাছ থেকে ভোটের স্লিপ নিয়ে আসতে হবে, তবেই তারা ফর্ম পাবেন। ফলে এই সমস্ত ভোটাররা কিন্তু এখনও পর্যন্ত ফর্ম পাননি।
ফর্ম না মেলায় তারা কিন্তু দোলাচলের মধ্যে রয়েছেন। তারা স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছে, নির্বাচন কমিশনকে জানিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। তবে এখন দেখার কত তাড়াতাড়ি এই বুথের বিএলও এই এনুমারেশন ফর্ম ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে এই এলাকার আতঙ্কিত ভোটাররা। কুলপি থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। দেখুন, বিক্ষোভ শুরু হওয়ার পর অবশেষে কুলপির বিএলও ময়দানে নামলেন। তিনি ফর্ম দেওয়ার কাজ শুরু করলেন, কিন্তু বিতর্কটা কি এড়াতে পারলেন? কারণ তিনি তো তৃণমূলের বিএলএকে সঙ্গে নিয়ে শুধুমাত্র ফর্ম মেলে করছিলেন, তাও তৃণমূলের স্লিপ আনার পরে। আর স্বাভাবিকভাবে যখন এই একের পর এক প্রশ্ন করা হয় বিএলওকে, তিনি কিন্তু ভোটারদের উপর উল্টে চোটপাট শুরু করে দিলেন। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল একবার শুনুন। আপনি তো বেলা দায়িত্ব, আপনি যা করার আপনি করবেন। আপনি আমরা কেন শুনতে পাচ্ছি যে বাড়ির ফর্ম নিয়ে আসতে হবে? আমরা এরকম শুনতে পাচ্ছি, ওই জন্য আপনাকে বলছি। লোকের কথা 5-7 দিনের মধ্যে 1200 ফর্ম তুললাম। সেটা তো ঠিক আছে, আমরা চেঁচাচ্ছ কেন? তোমার কি ফর্ম দিতে আসিনি আমি? আজকে এসেছেন আপনি, কিন্তু কবে আমরা আসবো? শুনতে পাচ্ছি কবে আসবো? যে ফোন করে করে লিস্ট দিচ্ছে। কবে আসবো তোমার বাড়িতে? এই জন্য আপনাকে বলছি, তোমার বাড়িতে কি এখন প্রথম দিন আসতে হবে? প্রথম দিন আসতে হবে এরকম কথা বলিনি। সব জায়গা গরম আসতে আচ্ছা, আমরা সেটা শুনবো না। আজকে দেবে কালকে দেবে, আমরা কি শুনবো না? এটা 2 কিলোমিটার গ্রাম। হ্যাঁ, 2 কিলোমিটার গ্রামের কথা। আচ্ছা, তোমার কথা আমি 2 কিলোমিটারের গ্রাম। আজকে কথা বন্ধ কর। এটা কি করে হয়? বন্ধ কর না। বাপদা হই যা। আমি পাইনি, ঠিক আছে। আপনি ঘরে আচ্ছা, ওইটা আমি মালটা নিয়ে আসতে বলছি তো। পাইনি তো দেবো বলে এসছি তো। একটা বিএলএ আছে, তাকে ফোন করতে। দেখুন, প্রশ্নটা তো স্বাভাবিক, ভোটার তো প্রশ্ন করবে। সত্যি তো বিএলওর কাজ হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া। তিনি এক জায়গায় বসে তৃণমূলের বিএলএকে সঙ্গে নিয়ে তিনি ফর্ম দিচ্ছেন, তৃণমূলের থেকে স্লিপ আনে। ভোটাররা প্রশ্ন করে এভাবে চটপট করতে হয় স্বাভাবিকভাবে। রাজ্য রাজনীতিও সরগরম হয়েছে, এবং সেখানে কি বলছেন বিএলও একবার শুনুন। আপনার সঙ্গে কি সমস্ত রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট আছে? আগে কয়েকদিন আগে ছিল, এই মুহূর্তে নেই। আমি তাদেরকে জানিয়েছি, তারা আসেন। আপনার সঙ্গে তো দেখা গেল শুধু তৃণমূল দলের বুথ লেভেল এজেন্ট আছে। হ্যাঁ আছে, কেউ না আসলে দায়িত্ব আমার না। একটা অভিযোগ উঠছে যে আপনি এরকম কিছু ভোটারকে বলেছেন যে তৃণমূলের যিনি বুথ লেভেল এজেন্ট আছে তার থেকে পার্ট নম্বর, সিরিয়াল নম্বর নিয়ে এলে তবেই তাদেরকে দেওয়া হবে, এরকম একটা অভিযোগ। না, এটা ভুল কথা, মিথ্যা। অধিকাংশ মানুষই বলছে তারা পাননি এখনো। সেটা তাদের ব্যাপার। না, তাদের ব্যাপার মানে কি? আপনারই তো দায়িত্বটা। ওহো, তাহলে আপনি আমার খাতা চেক করুন। এসআইআর আবহে একের পর এক মৃত্যুর খবর সামনে আসছে। আপনাদেরকে একটা খবর জানিয়েছিলাম ধনেখালিতে, সেখানে এক মহিলা তার কন্যা সমেত কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। আমরা আজকে জানতে পারলাম এসএসকেএমে সেই মহিলার মৃত্যু হয়েছে, এবং পরিবারের তরফ থেকে যেটা জানানো হয়েছিল এসআইআর আতঙ্কে ভুগছিলেন ওই মহিলা, এবং সেই কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। শ্রীরামপুরে শ্বশুর বাড়ি ছিল ওই মহিলার। পারিবারিক সমস্যার কারণে ধনেখালিতে 5-6 বছর ধরে বাবার বাড়িতে থাকতেন। অন্য জায়গার ভোটার হওয়ায় এনুমারেশন ফর্ম তিনি পাননি। এখন মানে মারা গেছে, নাতনির কাছ থেকে নিয়ে আসছি। নাতনি এখন অসুস্থ আছে, তবে ডাক্তারবাবু বলেছেন যে এখন সুস্থ আছে। নির্দিষ্ট এখন কিছু বলা যাচ্ছে। ভোটার লিস্টের ইয়ের জন্যই হয়েছে, আমার বাড়িতে কোনো রকম ইয়ে হয়নি। এসআইআর এর জন্য, ওই ফর্মটার জন্য। দেখুন, এটা তো আমি কি করে বলি, আমার মেয়ে সুসাইড করেছে, এবার আমি কাকে দায়ী করব এটা? কিন্তু অ্যাকচুয়ালি আমি যেটা দেখছি জানি, অ্যাকচুয়ালি ওই ফর্মটার জন্যই হয়েছে, কিন্তু আমি দায়ী কাকে করব? এদিকে এসআইআর আবহে ফের মৃত্যুর অভিযোগ এবার নদিয়ার তাহেরপুরে। পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে 30 বছর আগে বাংলাদেশ থেকে এদেশে চলে আসেন শ্যামল কুমার সাহা, কিন্তু 2002-এর ভোটার লিস্টে তার নাম ছিল না। এনুমারেশন ফর্ম বাড়িতে এসে বিএলও দিয়ে গেছিলেন, তারপর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন। আজ সকালে মারা যান শ্যামল কুমার সাহা, দাবি করা হয়েছে পরিবারের তরফ থেকে। সব ভোটেরই নিয়ে এইসব নিয়ে চিন্তা করে, খায় না, দেয় না, ওই শুয়ে থাকে। এটা কবে থেকে লক্ষ্য করছেন আপনি? লক্ষ্য তো এইটা শুনেই এরকম করে। কেন, ওনার ভোটার কার্ড, আধার কার্ড নেই? আছে।
তাহলে টেনশন করছেন কেন? উনি টেনশন ছেলে পেলে রাজ্যে ছেলে পেলে কোনো জন্য 2 সালে নাম নেই। আমাকে কলিকার তুমি কি বোঝো? তুমি কিছু বোঝো? তুমি ভক ভক করে না তো, আমার কানের কাছে ভক ভক করে না। আগে আপনাদের বাড়ি কোথায় ছিল? আমার বাংলাদেশ ছিল। এই দেশে এসেছেন কত বছর? এই দেশে 30 বছরের বেশি আছে। বুলেটিনের শুরুতেই বলেছিলাম এখনো পর্যন্ত নন্দীগ্রাম নামটা রাজ্য রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ। আজ যখন শহীদ চরণ, তখন রাজ্যের শাসক দলকে যখন বিরোধীরা দিচ্ছে, তখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি কি করলেন? বাম এবং বিজেপিকে এক সারিতে রেখে আক্রমণ করলেন। কি বললেন? যা ছিল অত্যাচারী বাম, তাই এখন বিজেপি এবং বামকে এক সারিতে রেখে আক্রমণ তৃণমূল সেনাপতির দাবি। সেদিনের হারমাদ আজকের জল্লাদ। বামফ্রন্ট একসময় গোপন সায়েন্টিফিক রিগিং এর উপর নির্ভর করত, আর এখন সাইলেন্ট ইনভিজিবল রিগিং এর আশ্রয় নিচ্ছে বিজেপি। বাংলার মানুষ বামেদের এমন শিক্ষা দিয়েছে যা তারা কখনো ভুলবে না। অভিষেকের হুঙ্কার, দিল্লির জমিদারদের অহংকারকে ভোটের বাক্সে চূর্ণ করব। দেখুন, নন্দীগ্রাম নিয়ে কোনো কথা বলার অধিকার অভিষেক ব্যানার্জি আছে কিনা আমার তো যথেষ্ট সন্দেহ আছে। নন্দীগ্রাম আন্দোলনের সময় অভিষেক ব্যানার্জির কি অবদান ছিল, আর নন্দীগ্রাম আন্দোলন যখন শুরু হয় তখন বিজেপির কি রোল ছিল, বিজেপির নেতাদের কি সাহায্য পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তখন নন্দীগ্রামে ঢুকতে পেরেছিলেন, এই ইতিহাস সম্ভবত আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাহেব জানেন না। ওনার এখনো অনেক কিছু জানা বাকি আছে, তাই এখন বড় বড় ডায়লগ মারছেন। জেলের ভেতরে থাকার কথা, সৌভাগ্যবশত জেলের বাইরে আছেন। যেদিন জেলের ভেতরে ঢুকবে সব ডায়লগ শেষ হয়ে যাবে। দেখুন, ভোটের আগে নন্দীগ্রাম স্মরণ নিয়ে রাজনীতি চলছে, আর এদিকে শুভেন্দু অধিকারী বলছে তৃণমূল তো পড়ে যায়, ভোটের আগেই তাদের নন্দীগ্রামের কথা মনে পড়ে। যখন যখন নির্বাচন আছে যে বছর, ঠিক তার আগে পরিযায়ী নেতারা আছে। আপনি তাদেরকে 2024 সালে দেখতে পান। তাদের লোকাল ইউনিট থেকে তৃণমূলের করেছে। আমি লোকাল ইউনিটকে নিয়ে কিছু বলবো না, তারা আমারই বন্ধু, নন্দীগ্রামের বাসিন্দা। কিন্তু এই যে পরিযায়ী নেতা, এরা দেখবেন 2023-এ এসেছিল, কেন 2024-এ লোকসভা ভোট ছিল। এবারে আসবে, তার কারণ 2026-এ ভোট নির্বাচন আছে, আসবে। তারপরে যদি বিদায় হয়ে গেল, একদম ঝাঁপ বন্ধ, চিরতরে ঝাঁপ বন্ধ। আর যদি চিটিংবাজি করে হড়কে মড়কে বেরিয়ে যেতে পারে, তখন দেখবেন যে 25 সালে এদের পাবেন না। 26-এ 27-এ কোনো ভোট নেই, আবার 27 সালে আসবে, কারণ 28-এ পঞ্চায়েতের ভোট। এদের সমস্ত হিসাবপত্র আছে। যারা যে সিপিএম নেতারা অত্যাচার করেছিল আন্দোলনকারীদের ওপর, গ্রামবাসীদের ওপর, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সদস্যদের ওপর, সেই সিপিএম পার্টির নেতারাই কিন্তু আজকে নন্দীগ্রামে বিজেপির নেতা। সেই নেতাদের নিয়ে এসে উনি এখানে মালা দিচ্ছেন শহীদ বেদিতে। যাদের গলায় মালা দিচ্ছেন, যে শহীদদের গলায় মালা দিচ্ছেন, সেই শহীদ করার যারা কারিগর, যে সিপিএম, তারাই তো এখন বিজেপি করে। তারা কোথায় ছিল? তারা তো বাংলায় অত্যাচার করেছিল মানুষের উপর, সেই অত্যাচারে মানুষদের নিয়ে চলেন উনি তো এইসব কথা বলবেন। দত্তাবাদের সোনার ব্যবসায়ী খুন, সেই খবরের দিকে ধারাবাহিকভাবে নজর রাখছি আমরা, যেখানে নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিওর। আর এবার যে খবর পাচ্ছি আমরা, এই ঘটনায় ওই বিডিওর প্রেমিকাকে ডেকে পাঠিয়েছে পুলিশ। নিশ্চয় মনে আছে আপনাদের, এর আগে ওই বিডিওর কলকাতার যিনি গাড়ির চালক, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, এবং তার কাছ থেকে যে ভিডিও পাওয়া গেছে সেখানে নাকি দেখা গেছে যে ওই বিডিওর প্রেমিকা সেই সময় উপস্থিত ছিলেন না, তারপরেই তাকে ডেকে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি সূত্র মারফত এটাও জানতে পেরেছি আমরা যে ওখানে নাকি দেখা গেছে একজন তৃণমূল নেতা কেউ। উনি যেহেতু একজন সরকারি পদাধিকারী, তাই তার গ্রেপ্তারি পার্টিকুলার স্পেসিফিক সমস্ত তথ্য কোর্টে প্রডিউস করে তার ওই নোটিশ দর্শাতে হয়। সেই নোটিশ, তার জন্য সংশ্লিষ্ট পারমিশনের কিছু ব্যাপার আছে, সমস্ত কিছু করে আটঘাট বেঁধে পুলিশ কাজ করছে, যাতে আদালতে গিয়ে তার আইনজীবীর মারফত কোনো কেসের লুপহোলস যাতে না থাকে, সমস্ত দিক আটঘাট বেঁধে প্রশাসন কাজ করছে। যা যা প্রয়োজনীয় ধারা দেওয়া প্রয়োজন, সমস্ত ধারা দিয়ে পুলিশ সমস্ত আইনি দিক খতিয়ে দেখে সেই চার্জশিট ফাইনাল করছে। একজন এসপির ক্ষমতা হচ্ছে না একজন বিডিওকে ধরার। কারণ কি? কারণ এই বিডিওরাই পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করেছে,
বুথ দখল করতে সাহায্য করেছে, রিগিং করতে সাহায্য করেছে, নমিনেশন ক্যান্সেল যেগুলো তৃণমূলের হয়ে যেত তার থেকে বাঁচিয়েছে, বিরোধীদের নমিনেশন ক্যান্সেল করেছে, ভোটের গণনায় কারচুপি করেছে, এগুলো তো সব বিএলওর কাজ। ফলে সেটা আজ করতে পারছে না। ওই বিএলও সব বলে দেবে, নিশ্চয়ই অনেক তথ্য আছে বিএলওর কাছে, যে সবাই বলছে একটা মানুষকে খুন করলো, তার ড্রাইভারকে ধরলো, তার গাড়িটাও বোধহয় সিজ হলো, আরও দু একজন সহকর্মীকে বা বিএলওর ঘনিষ্ঠকে ধরলো। তো বিএলওর একটা চুলও ধরতে পারলো না। আর যদি বিএলওকে না ধরতে পারে ভাইপোকে কি করে ধরবে? এই প্রশ্ন তো উঠবে। দেখুন, আজকে মুখ্যমন্ত্রী যখন উত্তরকন্যা প্রশাসনিক বৈঠক করছেন তখন আমরা নজরে রেখেছিলাম রাজগঞ্জের ওই বিডিও প্রশান্ত বর্মন তিনি উপস্থিত থাকেন কি থাকেন না। না, তিনি আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন না। জেলা প্রশাসনের সব আধিকারিক, এসপি হতে পারে বা ডিএম হতে পারে বা অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক যারা আছেন তারা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, কিন্তু প্রশান্ত বর্মন অর্থাৎ রাজগঞ্জের ওই বিতর্কিত বিডিও তিনি আজকে উপস্থিত ছিলেন না। এবার আমি কি বলবো, এখন ওনার কোনো অসুবিধা থাকতেই পারে, কি কারণে আসেনি আমার তো এটার তো হ্যাঁ সেটা তো আমি তো এর ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। না আমি এটা এ ব্যাপারে কিছু বলতে পারবো না।